নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েটি রান্নাঘরে গিয়ে ওই পচা দিদা মানে উর্মির মাকে বলছে যে একটু কফিস বানিয়ে দাও না, ভালো ছেলে খেতে চেয়েছে। বলে ভালো ছেলে খেতে চেয়েছে, ভালো ছেলে খেতে চেয়েছে তো আমি কি করব? আমি কি কারো হুকুমের চাকর নাকি? আমাকে ওকে বানিয়ে দিতে হবে। দিয়ে নিজে নিজে কফি বা চা কিছু একটা বানিয়ে নিয়ে চলে যায় বাচ্চা মেয়েটিকে রান্নাঘরে একা ছেড়ে। এবার মেয়েটি কি করবে? মেয়েটি ভাবছে যে দেখি তো বাটিতে কি আছে। তখন একটা বাটি খুলে দেখে সেখানে দুধ আছে। বলে এই তো দুধ পেয়েছি, এবার ওই দুধের মধ্যে কফি মিক্স করবে আর কি, দিয়ে মানে নিজেই কফি বানিয়ে নিয়ে যাবে। তখন কফি কোথায়, কফি কোথায়, কফিও খুঁজে পায়। দেখছি কফি কৌটো তো ওপরে। তখন টুল দিয়ে সেই কফির কৌটোকেও পেরে নিজে হাতে ওই দুধটা কাপটাকে দুধের মধ্যে ডুবিয়ে মানে দুধ নেয় আর কি কাপে করে। তারপর সেখানে কফি মিক্স করে বলে এই তো কফি বানানো হয়ে গেছে, এবার এটা খেয়ে ভালো ছেলে তো খুব খুশি হয়ে যাবে। এই বলে কিন্তু নিজে হাতে সেই কফিটা বানিয়ে নিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে তখন ওদিক দিয়ে কিন্তু জয় আসছে। জয়ের সাথে ধাক্কা লেগে কফিটা পড়ে যায়, আর গরম কফিটা মেয়েটির পায়ের মধ্যেও পড়ে আর কি। তখন তো জয়ের খুব খারাপ লাগে যে লেগেছে মা, লেগেছে, খারাপ লেগেছে, মানে পায়ে খুব লেগেছে, না ছ্যাঁকা লেগেছে জোরে। আচ্ছা তুমি এখানে বসো। হাজার হোক নিজের মেয়ে বলে কথা, মায়া তো হবেই। মেয়েটিকে একটা চেয়ারে বসে পায়ের মধ্যে সমানে জল দিচ্ছে। তারপর নিজের কাপড় দিয়ে মানে নিজের গায়ের জামা দিয়ে পাটা মুছিয়েও দিচ্ছে। তখন সেই মুহূর্তে কিন্তু ওপর থেকে উর্মি চলে আসে। বলে তুমি কি করছো জয়? মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? জয় তো উর্মিকে দেখে পুরো ভয় পেয়ে যায়। যতটাও না ভয় পাওয়ার কথা তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। কারণ জয় তো জানে যে ও তারই মেয়ে। মানে প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে জয়ের যে সত্যিটা যদি সবাই জেনে যায় তাহলে কি হবে, সেই জন্য ভয় পাচ্ছে। তখন বলছে না আসলে মেয়েটির পায়ে কফি পড়ে গেছিল, মেয়েটির পায়ে লেগেছিল সেই জন্যই আর কি। তারপরে আবার ওখানে সূর্য মানে বাড়ির সবাই অন্যান্যরাও চলে আসে। সূর্য বলে কি হচ্ছে এখানে? তখন বলে ভালো ছেলে আমার পায়ে না ওই কফিসটা পড়ে গেছে। সূর্য বলছে ও রান্নাঘরে কি করছিল একা একা? তখন তো বলছে ওই যে পজা দিদাকে বললাম কফিটা বানিয়ে দিতে, কিন্তু বানিয়ে দিল না কিছুতেই, তাই আমি নিজেই বানালাম। তো সূর্য তো খারাপ লাগে শুনে। তখন তো উর্মির মাকে একদম দেয় আচ্ছা করে। উর্মির মা তখন চুপ, বলছেন দাসীবাদী নাকি আমি? দাসীবাদী কারো খাটবো না, কেউ যা বলবে তাই করব। সূর্য তো এমন ধমক দেয়, বলে আজকে যদি কিছু হয়ে যেত বাচ্চাটার তার দায় কে নিত, আপনি নিতেন? তখন চুপ করে যায়। সূর্যের বাবা উল্টো মানে সূর্যের বাবাও আর কি আচ্ছা করে ধমক দেয়। তারপর বাচ্চা মেয়েটি বলছে আমার কিছু হয়নি ভালো ছেলে। বলে না না দিদি ভাই, এরকম বললে কি করে হবে, তুমি রান্নাঘরে যাবে না। তারপরে জয় সবাইকে শুনিয়ে বলছে আবার যে তুমি রান্নাঘরে কেন গেছিলে বলো তো, যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তখন সূর্য জয়কে প্রশ্ন করছে তুই যে থানাতে গেছিলি কি হলো, কি বলল পুলিশ? জয় তো চুপ করে থাকে। বলে তুই যদি চুপ করে থাকিস তাহলে আমি বুঝবো কি করে? সূর্য এমনটাও বলে আর দীপা তোকে যে ব্যবসার জন্য এত এত টাকা দিত মাসে মাসে, সেটারই বা তুই কি করতিস বলতো একটু? উর্মি বলছে আপনি কথা ঘোরাচ্ছেন কেন? এই বাচ্চাটাকে বাইরে না দিয়ে আপনারা বাড়িতে কেন রেখেছেন? ও কি আপনাদের মেয়ে? এমন করে বলছে উর্মি। বলছে নাকি কোথাও রেখে এসেছিলেন ওকে? সূর্যকে বলছে এরকম ভাবে। হাজার হোক ভাসুর বলে কথা, কোনো মান রাখছে না। বলছে না হলে এত বাধা দেওয়ার কি আছে? দীপা তখন প্রচন্ড রেগে যায়, বলে উর্মি তোর সাহস হয় কি করে? উর্মির দিকে এগিয়ে গিয়ে উর্মিকে ঠাস করে একটা চড় মারে। উর্মি বলছে তুই আমাকে মারলি দিদি? বলছে এত ভুল করে তোর শিক্ষা হয় না, না যা পারছিস তাই মুখে বলে যাচ্ছিস। দীপা বলছে। উর্মির মা বলছে মারবে না, মারবে তো, গায়ে জ্বালা ধরেছে যে। উর্মির মা এত বিশ্রীভাবে অঙ্গিভঙ্গি করে কথা বলছে যে যেগুলো আর নেওয়া যাচ্ছে না। পরিষ্কার বলছে কেন রে, আগেরটা কি ভুলে গেলি? আগেরটা তো তোর ননদই বড় করছে। মানে মিশকা যে বাজেভাবে ওই সূর্যের সন্তানকে গর্ভে ধরেছিল সেই কথাটা বলছে আর কি। সেই সন্তানটা যে তার বড় ননদের কাছে বড় হচ্ছে তার কথাই বলছে। দীপা বলছে এত এত মানে আবার সেই আগের পরিস্থিতিতে ফিরে গেছো তাই না? একদম আগের মতো কথাবার্তা বলছো, ছি, কোনো পরিবর্তন নেই তোমাদের। উর্মির মা বলছে দীপাকে তুই ছি, আর সূর্যকে দেখিয়ে বলছে ওই যে ছি 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 ছি। কিন্তু এটা জানে না যে কালিমাটা তাদের ঘরেই লেগেছে, সন্তানটা আর কারণ নয় জয়ের। যখন জানতে পারবে না জানি তখন এই ছি ছি জিনিসগুলো কোথায় যাবে। রূপা বলছে যে তোমরা আমার বাবা মাকে কেন প্রশ্ন করে যাচ্ছ? কাকাইকে তো প্রশ্ন করছো না যে কাকাই এতগুলো টাকা কেন নিয়েছে? উর্মি বলছে কেন, তুই কি তোর কাকাইকে দোষী সাব্যস্ত করছিস? তোর আসার পরে এত কিছু শুরু হয়েছে, দিয়ে আবার গেছে রূপাকে মারতে। উর্মিকে তখন দীপ বলছে, মানে উর্মির হাতটা ধরে নেয় দীপ। বলছে ওকে কেন মারছো, আমাকে মারো, আমিও তো জানতে চাই যে বাবা এতগুলো টাকা নিয়ে কি করলো। দীপ বলছে জেঠুমনির অ্যাকাউন্ট তো ফাঁকা পড়ে আছে, সবকিছু বাবা নিয়েই তো আমাদের পথে বসাচ্ছে। তখন দীপের উপর চিৎকার করছে উর্মি। দীপ বলছে আমি আর ছোট নই যে আমি বুঝবো না। থ্যাংক গড যে বড় মা আর জেঠুমনি তোমাদের মতো নয় যে আমাদের বাড়ি থেকে বার করে দিচ্ছে না। উর্মির মা বলছে বলবে না, এরা দুটো মিলে তো তোর ছেলের মাথাটা একদম চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তখন জয় বলছে প্লিজ তোমরা দাদাকে কিছু বলো না।
তখন সূর্য বলছে, তোর দাদাই বলছে, বল কি করেছিস বল টাকাগুলো নিয়ে। হোয়াট হ্যাভ ইউ ডান, প্লিজ অ্যান্সার মি, টাকাগুলো কোথায়? তারপর বলছে, আর তুই পুলিশে না গিয়ে কোথায় গেছিলি? পুলিশের যাওয়ার নাম করেই বা কোথায় গেছিলি? এই বাচ্চাটার জন্য তো পুলিশে যাওয়ার কথা ছিল তোর। বাচ্চা মেয়েটি কিন্তু ভেতর থেকে সব শুনছে। সূর্য বলছে চিৎকার করে, পুলিশের কাছে যাসনি তো কোথায় গিয়েছিলি তুই? রূপা বলছে, মা আমাকে নিয়ে আসার সময় যে 10 লাখ টাকাটা দিয়েছিল সেটা তো আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু কাকাই তুমি কি করবে কিছু ভেবে দেখেছো? কাকাই তখন অবাক হয়ে রূপার দিকে তাকাচ্ছে। দীপা বলছে, রূপা তুমি কাকাইয়ের সাথে এইভাবে কথা বলবে না। তখন রূপা বলছে, সরি মা। রূপা কখনো চুপ করে থাকে না। বলে, কাকাই আমি বাড়ি ছাড়ার পর থেকে তুমি আমার ব্যাপারে কটা ভালোবাসার কথা বলেছো বলতে পারো? আর কাকিয়া, কাকিয়া কি করলো সেটা তো সবাই দেখতেই পেলে। বলছে, কিসের সম্পর্ক, কিসের সম্মান, উত্তর তো দিতেই হবে। সোনা বলছে যে, রূপা তুমি একটু চুপ করো না প্লিজ। তখন রূপা বলছে, না আমি মানে জীবনের বেশিরভাগ সময় বাইরে বাইরে খুঁটে খেয়ে বড় হয়েছি, তোমার মতো না এই সহবতটা আমি শিক্ষা পাইনি, সেই জন্য আমি চুপ করে থাকতে পারবো না, আমার উত্তর চাই। এরপরে দীপা বাধা দিলে সূর্য বলছে, ওকে আটকিও না দীপা, ও যেটা বলছে ঠিক বলছে। সূর্য দীপাকে বলছে, তুমি জয়কে কেন প্রশ্ন করছো না? কোনো জয়কে প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন কি তোমার কাছে নেই? তখন সূর্য চিৎকার করে বলছে, বল তুই কি করেছিস টাকাগুলো? জয় তো আমতা আমতা করছে। জয় বলছে যে, আমি কি করেছি? বলে, তাহলে উত্তর দে। এতগুলো টাকা দীপা যে তোকে দিয়েছিল ব্যবসা করার জন্য, সেগুলো কোথায়? আর দুই হচ্ছে, তুই পুলিশের কাছে গেছিলি, তুই নিজে বলে গেছিলি, কিন্তু তুই সেখানে যাসনি কেন? কোথায় ছিলিস তুই? এরপর জয় বলছে, আমি জানি না। এই বলতে বলতে নিজের ঘরে চলে যায় দৌড়তে দৌড়তে। সূর্য বলছে, জানিস না মানে সবকিছু বলে যা। জয়ের পেছন পেছন উর্মি দৌড়চ্ছে। আর এই একটা এসেছে উর্মির মা। বলে, হলো হলো তোদের হলো, ছোট বোনটাকে যে কি তোদের হিংসেই ধরেছে, ছোট বোনটাকে শান্তিও দিচ্ছিস না, কি যে করছিস। এই বলতে বলতে চলে যাচ্ছে একবার এই নিয়ে বিনিয়ে কথা বলতে বলতে। সূর্য মনে মনে বলছে, কিছু একটা তো গোলমাল আছে, কোথাও গিয়ে যেন হিসেব মিলছে না কিছুতেই। সূর্যের বাবা আসে, তার স্ত্রী মানে লাবণ্য দুটো গয়না নিয়ে দীপাকে দেয়। বলে, এগুলো তুমি কাজে লাগাও, আমার কুলাঙ্গার ছেলেটা তো সবকিছু শেষ করে দিয়েছে, তুমি এগুলো কাজে লাগাও, আগে তোমার রেস্টুরেন্টটা বাঁচাও। তোমার শাশুড়ি মা এই গয়নাগুলো তাদের নাতি নাতনিদের জন্য রেখে গিয়েছিলেন, আজকে উনি থাকলে উনিও হয়তো তাই করতেন, তাই তুমি এগুলো নিয়ে আগে তোমার রেস্টুরেন্টটা বাঁচাও। তখন দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসছে। বাচ্চা মেয়েটি তখন বলছে, আরে নাও নাও, অত লজ্জা পেতে হবে না, আমিও আমার গয়না দেব। তখন দীপা বাচ্চা মেয়েটির কাছে এসে বলছে, তুমি তো আমাদের আরেক মা, তবে আমাদের এই মায়ের গয়না লাগবে না, আমরা পেরে যাব সবকিছু সামলে নিতে। সোনা বলছে, তুমি কেন জেদ করছো রূপা? রূপা বলছে, আমি আমার টাকা ঠিক রোজগার করে জোগাড় করে দেবো মাকে। কিছু মানুষের তো পরিবর্তন হয় না, না? এই যে যেমন দেখো কাকাই, কাকাইয়ের কি কোনো পরিবর্তন হয়েছে? এখন প্রশ্নটা হচ্ছে যে কাকাই এতগুলো টাকা নিয়েছিল কেন? এরপরে দীপা রূপাকে বলছে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। রূপা বলছে, হ্যাঁ আমি তোমার পাশে আছি, দেখো তোমার অর্ডার ডিসপ্যাচ হবেই। এই বলে রূপা বেরিয়ে পড়ে। রূপা বলছে, আমি অনেকবার হেরেছি, কিন্তু আগুনে পুড়তে পুড়তে আমি ফিনিক্সের মতো জেগে উঠেছি, আমি আবারও পারবো, আমাকে পারতেই হবে, এমনটা বলছে দীপার। এখনো মনের জোর যায়নি দীপার, সেটাই হচ্ছে দীপার হাতিয়ার। আর ওদিকে সূর্য কিন্তু তার ভাইয়ের কথাটাই মনে মনে ভেবে যাচ্ছে। উর্মি এসেছে জয়ের সাথে কথা বলতে, বলছে, এতগুলো টাকা কোথায় খরচা করেছো? জয় তো কিছুতে অ্যান্সার দেবে না, আরও প্রশ্ন করলে বরঞ্চ রেগে যাচ্ছে। উর্মি বলছে, মুখে তো কালি লেগেই ছিল, আরও লাগিয়ে দিলে তুমি, দিলে তো ছোট করে সবার সামনে। কোথায় টাকাগুলো খরচা করেছো? না আমাকে গয়না কিনে দিয়েছো, না নিজের ছেলেকে কিছু কিনে দিয়েছো। ছেলে কদিন ধরে বলছে ল্যাপটপ কিনে দিতে, সেটাও তোমার কাছে টাকা নেই, তাহলে টাকাগুলো তুমি করলে কি? জয় বলছে, ব্যবসার কাজে আমার গোলমাল করে ফেলেছি আমি, যেটা আমি সবসময় করি, হয়েছে, আমি আর কিছু বলতে রাজি নই। এরপরে উর্মি আবারও প্রশ্ন করতে গেলে জয় কিন্তু উর্মিকে মারতে যায়। তখন জয়ের ছেলে দীপ এসে হাতটা ধরে নেয়। বলে, আমি কিন্তু এখন বড় হয়ে গেছি, তোমার যদি মাকে মারতে গিয়ে হাত না কাঁপে, তাহলে কিন্তু আমারও হাত কাঁপবে না। ভুলে যেও না, বাড়ির সবার থেকে ছোট হতে পারি, কিন্তু গায়ের জোর কিন্তু আমার সব থেকে বেশি। সূর্য বাইরেই দাঁড়িয়ে সবটা কিন্তু শুনছে। এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ একটা রেস্টুরেন্টে ওয়েট করছে। তখন সেখানে রূপা আসে। রূপার সাজ এবার বদলেছে, যে ও যে এবার সেনগুপ্ত বাড়ির মেয়ে, এবার দেখে বোঝা যাচ্ছে। রূপাকে দেখে তো ছেলেটির মানে কৃষ্ণ ছেলেটির খুব পছন্দ হয়। এর আগে সোনাকে দেখেও পছন্দ হয়েছিল, এখন তার রূপাকে দেখেও দেখা যাচ্ছে খুব পছন্দ হয়েছে। রূপার দিকে তাকিয়ে আছে। রূপা আসে তার কাছে, এসে বলে যে, আমার একটা ব্যাপারে আপনার হেল্প লাগবে, আপনি করতে পারবেন তো? বলে, বলুন, আমি অলওয়েজ আছি আপনার জন্যে। তখন বলছে যে, একটা অর্গানাইজেশন থেকে আমাকে ফোন করেছিল, তো একটা অনুষ্ঠানের কথা বলছে তারা, কিন্তু এই মুহূর্তে আমার মায়াপুর যাওয়া সম্ভব নয়, কলকাতা ছেড়ে যাওয়াটাই সম্ভব নয়। তাই আহ, আপনি কি পারবেন? মানে মায়াপুর থেকে আমার 4-5 জনকে লাগবে, আপনি কি এই ব্যাপারে হেল্প করতে পারবেন? তখন কৃষ্ণ বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করে দেবো। এই অনুষ্ঠানটা করলে সম্ভবত রূপা কিছু টাকা পাবে, যেই টাকা দিয়ে সে তার মাকে হেল্প করবে। এদিকে দীপা আর বিক্রম রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। দীপা তো চিন্তা করছে যে অর্ডারটা ঠিকঠাক পারবে তো কমপ্লিট করতে। বিক্রম বলছে, চিন্তা করছো কেন, জয়ী তো দায়িত্ব নিয়েছে। বলে, হ্যাঁ জয়ী দায়িত্ব নিয়েছে, অবশ্যই জয়ীর উপরে ভরসা আছে, কিন্তু আমাকেও তোর ভরসার মানটা রাখতে হবে। এই কথা বলতে বলতে তারা এক মাছের মানে মাছওয়ালার কাছে গেছে আর কি।
তো মাধবদা সেই মাছ বিক্রেতা তাকে চেনে, তার কাছ থেকেই রেস্টুরেন্টের সমস্ত মাছও কেনে আর কি দীপা। তো বলছে, মাধবদা আমার 40 কেজি মাছ লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাকে কয়েকটা দিন একটু মাছ ধার বাকিতেই দিতে হবে। বলে, হ্যাঁ সবই তো শুনেছি দিদি, আপনি তো এর টাকা ওকে আর ওর টাকা ওকে দিয়ে শোধ করছেন। তখন বিক্রম বলছে, ধার চেয়েছি, ভিক্ষে চাইনি কিন্তু। এতদিন ধরে তোমার কাছ থেকে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়, তুমি বলতে পারবে যে তোমার কাছে 1 টাকাও ম্যাডাম ধার বাকি রেখেছে? তখন কিন্তু সেই মাধব বলে লোকটি চুপ করে যায়। দীপা রিকোয়েস্ট করছে যে এইভাবে বলতে খারাপ লাগছে, কিন্তু তোমরা যদি সাথ দাও তাহলে খুব মানে উপকার হয় আর কি, এইভাবে বলছে। এদিকে ছেলেটির সাথে কথা বলছে যে রায় মানে রূপা। কথা বলতে বলতে রায় জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় থাকো সেটা তো জানাই হলো না। বলছে যে আমি যখন যেখানে যাই তখনই সেটা আমার বাড়ি হয়ে যায়। রূপা শুনে অবাক হয়। তারপরে যখন দুজনে উঠবে কথা বলে, তখন ছেলেটির ব্যাগ থেকে কিছু ছবি পড়ে যায়। সেই ছবিটা দেখছে, যে বলছে যে এগুলো কিসের ছবি? বলে ও সেটা একটা ডকুমেন্টারি টাইপ বানাচ্ছে ছেলেটি, সেই পারপাসেই মা আর চাইল্ডকে নিয়ে কিছু ছবি টবি তুলছে সে। তখন বলছে, ও আচ্ছা। তখন সেই ছবির মাঝখানে কিন্তু এই বাচ্চা মেয়েটির ছবিও দেখতে পায়, একটি স্কুল ড্রেস পরা, স্কুলের সামনে সে দাঁড়িয়ে, তার ছবি। এবার রূপা ছেলেটিকে প্রশ্ন করছে যে তুমি আমাকে বলো যে এই মেয়েটির ছবি তুমি কোথায় তুলেছো, আর এই মেয়েটি কে, তোমাকে বলতেই হবে। কৃষ্ণ তখন অবাক হয়ে ছবিটি দেখছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে তোমরা অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।